তারা ধরে নিয়েছে যে তিনি ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, সুতরাং এখন আর তার ভয় পাওয়ার কোনো কারণ নেই। বিএনপি ক্ষমতায় বাইরে যাওয়ার কারণেই তো তাকেও দুর্ভোগ পোহাতে হয়েছে, আমাদের সবাইকে অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে, কোনো তার উপরে নির্যাতন না হয় কিংবা তাকে দেশ ছেড়ে যেতে না বাধ্য করা না হয়। তিনি দেশে ফিরবেন কবে? সবাই জিজ্ঞাসা করে, আমিও জিজ্ঞাসা করি, কেউ উত্তর দিতে পারে না। নির্বাচন ঘোষণা করলে তারপরে, মানে তারিখ এখন সময় এসছে, এখন যে কোনো সময় আসতে হবে, তারিখটা ঘোষণা করলে। আর তার একটা মামলা রয়েছে, ওই যে মামলাতে কোর্ট খালাস দিয়েছে কিন্তু সরকার আপিল করেছে, তো সেই জন্য তার মনেও সন্দেহ আছে যে এই সময় কেন আপিল হলো, বাকি সবাই ছুটে গেল, সবাই মুক্তি পেল, তার ব্যাপারে কেন আবার একটু লেজ লাগিয়ে রাখলো, এই কারণে তার মনেও হয়তো একটু সন্দেহ এসেছে। তবে শীঘ্রই তিনি আসবেন। এখন তো তিনি অলরেডি মুক্ত মানুষের মতোই কথাবার্তা বলছেন, আসছেন, এবং মনে হয় যে আমেরিকান রাষ্ট্রদূত তার সাথে দেখা করেছেন। তারেক রহমান, তার সাথে তো আগে কোনো যোগাযোগ ছিল না আমার, তার সাথে আমার যোগাযোগ স্থায়ী কমিটিতে আসার পরই, প্রত্যেক সপ্তাহে আমাদের মিটিং হয় সোমবারে, তখন তিনি স্থায়ী কমিটির সদস্যদের সাথে আলাপ করে বিভিন্ন সিদ্ধান্ত নেন এবং প্রত্যেকের সাথে আলাপ করেন, সেখানে একটা ওপেন হাউস, সবাই কথা বলতে পারে। তো এইটাতে আমার মনে হয় যে তার অনেক ম্যাচিউরিটি তার এসেছে, আগে তো তাকে এমনভাবে দেখিনি। 17 বছর আগের তারেক রহমান আর এখনকার তারেক রহমানের অনেক পরিবর্তন আমার মনে হয়। আর বিশেষ করে বিএনপি ক্ষমতায় বাইরে যাওয়ার কারণেই তো তাকেও দুর্ভোগ পোহাতে হয়েছে, আমাদের সবাইকে অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে, এটা তিনি উপলব্ধি করেন, এবং ভবিষ্যতে যাতে আর কোনো তার উপরে নির্যাতন না হয় কিংবা তাকে দেশ ছেড়ে যেতে না বাধ্য করা না হয়। তারা নিজেরাই এত সাফার করেছে যে এখন আশা করি তারা কি করলে ভালো হবে, কি করলে দলের প্রতি জনগণের সমর্থন বজায় থাকবে, এটি তারা নিশ্চয়ই উপলব্ধি করেন। তাকে আমি পরিবর্তিত মানুষ হিসাবেই দেখছি, তার অনেক ম্যাচুরিটি এসছে এখন। তিনি দেশে ফিরবেন কবে? সবাই জিজ্ঞাসা করে, আমিও জিজ্ঞাসা করি, কেউ উত্তর দিতে পারে না। নির্বাচন ঘোষণা করলে তারপরে, মানে তারিখ এখন সময় এসছে, এখন যে কোনো সময় আসতে হবে, তারিখটা ঘোষণা করলে। আর তার একটা মামলা রয়েছে, ওই যে মামলাতে কোর্ট খালাস দিয়েছে কিন্তু সরকার আপিল করেছে, তো সেই জন্য তার মনেও সন্দেহ আছে যে এই সময় কেন আপিল হলো, বাকি সবাই ছুটে গেল, সবাই মুক্তি পেল, তার ব্যাপারে কেন আবার একটু লেজ লাগিয়ে রাখলো, এই কারণে তার মনেও হয়তো একটু সন্দেহ এসেছে। তবে শীঘ্রই তিনি আসবেন। এখন তো তিনি অলরেডি মুক্ত মানুষের মতোই কথাবার্তা বলছেন, আসছেন, এবং মনে হয় যে আমেরিকান রাষ্ট্রদূত তার সাথে দেখা করেছেন, অর্থাৎ তারা ধরে নিয়েছে যে তিনি ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, সুতরাং এখন আর তার ভয় পাওয়ার কোনো কারণ নেই, তার যত শীঘ্র সম্ভব দেশে চলে আসা উচিত। জনাব হাফিজ, আপনি মানে এর আগে যখন বিএনপি নেতাদের সাথে কথা হতো, আপনার সাথেও যখন কথা হয়েছিল, একটা অবর্ণনীয় দুঃসহ যন্ত্রণা আপনাদের 16-17 বছরে, সেই সময় জুলাই মাসে এসেও কি ভেবেছিলেন যে আওয়ামী লীগ সরকার পড়ে যাবে? পড়ে যাবে ভাবছিলাম, তবে এই যে 1 মাসের মধ্যে পড়ে যাবে এটা ভাবি নাই। আমি মনে করেছি আরও হয়তো 6 মাস 1 বছর লাগতে পারে, কিন্তু বাংলাদেশের জনগণের যে অসীম শক্তি আছে এটা আমরা ভুলেই গিয়েছিলাম 71-এর পর। 71-এ আমরা যুদ্ধ করেছিলাম, যেমন আমার অধীনে 600 ছাত্র ছিলাম, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 200, আর আমি ভর্তি করেছি 600-কে, তাদেরকে ট্রেনিং দিয়েছি 1.5 মাসের। এই 800 জনের কমান্ডার ছিলাম আমি, ব্যাটালিয়ন কমান্ডার হিসাবে প্রথম দিকে। তো তখন আমাদের হাতে অস্ত্র ছিল, পাকিস্তানিদের হাতে অস্ত্র ছিল। ছাত্র যাদেরকে ট্রেনিং দিয়েছি তারা একটা অস্ত্র নিয়েই পাকিস্তানিদের মোকাবেলা করেছে। কিন্তু এই যে জুলাই আগস্টের যে অভ্যুত্থান, সেখানে তো তারা নিরস্ত্র। আবু সাইদ যেভাবে নিরস্ত্র হয়ে বুক চিতিয়ে যেভাবে রাইফেলের সামনে, উদ্ধত সঙ্গিনের সামনে বুক পেতে দিয়েছে, এটা আমাদের জাতির অনেক গর্বের বিষয়। পৃথিবীর অনেক জাতি এরকম গর্ব করতে পারবে না। আমেরিকা, রাশিয়া, জার্মানি, এদের অনেক টাকা পয়সা থাকতে পারে, কিন্তু নিরস্ত্র মানুষ গুলি করলেও সরে না, এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে, ন্যায় প্রতিষ্ঠার জন্যে হাসতে হাসতে জীবন দিচ্ছে একটা দরিদ্র বাংলাদেশের মানুষ, এটা অকল্পনীয়। এটা নিয়ে আমি খুবই গর্ববোধ করি।